রয়্যাল এনফিল্ডের নাম শুনলেই আপনার ইমাজিনেশনে কি কবির সিংহ না মানে কবির সিং ভেসে আসে, অথবা হিন্দি কোনো সিনেমার নায়ক? আপনি কি জানেন কি পরিমাণ স্ট্রাগল করে এই রয়্যাল এনফিল্ড আজকের এই শক্ত অবস্থানটা মার্কেটে টিকিয়ে রেখেছে? আপনাদের অনেকের ধারণা এই রয়্যাল এনফিল্ড আসলে একটা ইন্ডিয়ার কোম্পানি। আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনার এই ধারণা আশা করছি পাল্টে যাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাহি, কথা বলবো আজকে বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী ও পুরনো মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড নিয়ে। রয়্যাল এনফিল্ডের ইতিহাস নিয়ে বলতে গেলে প্রথমে যার নাম উঠে আসে তিনি হচ্ছেন জর্জ টাউনসেন্ড। 1851 সালে জর্জ টাউনসেন্ড ইংল্যান্ডের রেডিচ সিটিতে একটি সেলাই মেশিনের সুই তৈরি করার একটা ফ্যাক্টরি করেন। 1882 সালে তার ছেলের সময়ে সেই ফ্যাক্টরিতে সাইকেল বিভিন্ন পার্টস এবং পরবর্তীতে বাইসাইকেল বানানো শুরু হয়। কম্পিটিশনের মুখে লস দেখতে শুরু করে টাউনসেন্ড অ্যান্ড অ্যাকোসাইসিস কোম্পানিটি। বন্ধ হয়ে গেল সাইকেল ব্যবসা। কে জানতো এই লস পরবর্তী শতাব্দীতে জন্ম দিবে এক মোটরবাইক রেভলিউশনের। ইনভেস্টরদের সাজেশন অনুযায়ী এই টাউনসেন্ড অ্যান্ড অ্যাকোসাইসিসের দায়িত্ব দেওয়া হয় অ্যালবার্ট এডি আর ওয়াকার স্মিথ নামের দুজন কুল হেডেড পার্সনকে। অ্যালবার্ট এডি প্রফেশনালি একজন সেলস ম্যানেজার ছিলেন আর ওয়াকার স্মিথ ছিলেন ইঞ্জিনিয়ার। এডি খুবই হাইলি অ্যাম্বিশাস ছিলেন। পরবর্তীতে 1892 সালে এডি আর ওয়াকার স্মিথ মিলে কোম্পানিটি কিনে নিয়ে কোম্পানির নতুন নাম রাখেন এডি ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। 1896 সালে এডি এনফিল্ড শহরের রয়্যাল আর্ম ফ্যাক্টরির জন্য যন্ত্রপাতি বানানোর একটি কন্ট্রাক্ট নিয়ে নেন। সেই শহরেই তারা দ্য নিউ এনফিল্ড সাইকেল কোম্পানি লিমিটেড নামের একটি সাইকেল কোম্পানি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে 1898 সালে ওয়াকার স্মিথ কোম্পানিটির প্রথম মোটরাইজড ভেহিকেল ডিজাইন করে ফেলেন। শুরু হয়ে যায় রয়্যাল এনফিল্ডের রয়্যাল এন্ট্রি। এদিকে 2 বছর চেষ্টার পর এনফিল্ড কোম্পানি 1901 সালে বাজারে প্রথম তাদের 239 সিসির মোটর বাইকটি লঞ্চ করে ফেলে। যদিও তাদের মেইন টার্গেট ছিল মোটর কার বানানো, সেজন্য তারা এনফিল্ড অটো কার নামে একটি প্রতিষ্ঠানও গড়ে তোলে। কিন্তু 2 বছর চেষ্টার পর তাদের সেই মোটর কার বিজনেসটি লস খেয়ে বন্ধ হয়ে যায়। এদিকে 1914 সাল থেকে রয়্যাল এনফিল্ড কোম্পানি তাদের প্রথম 2 স্ট্রোক মোটরসাইকেলটি পুরো দমে ম্যানুফ্যাকচার শুরু করে দেয়। কিন্তু ততদিনে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ায় কোম্পানিটির 770 সিসির 6 হর্স পাওয়ারের ভি-টুইন ইঞ্জিনের মোটরসাইকেলটি সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়ে যায়। অতঃপর প্রথম বিশ্বযুদ্ধ শেষে কোম্পানিটির একের পর এক নতুন চমক বাজারে আসতে থাকে। 1932 সালে কোম্পানিটি বাজারে নিয়ে আসে তাদের প্রথম রয়্যাল এনফিল্ড বুলেট মোটরসাইকেলটি, যা তাদের সবচেয়ে আইকনিক আর ভার্সেটাইল মোটরসাইকেল এবং যা এখনও তরুণ প্রজন্মের কাছে একটা ক্রাশ বাইক। এরপর 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোম্পানিটি তাদের রয়্যাল এনফিল্ড এয়ারবর্ন মোটরসাইকেলটি অ্যাজ নোন অ্যাজ দ্য ফ্লাইং ভি বাজারে নিয়ে আসে, যা প্যারাশুটের মাধ্যমে কমান্ডোদের দিয়ে ব্যাটেল ফিল্ডে নামানো হতো যুদ্ধ করার জন্য। সো এরপর আসছে ভারতের কাহিনী। আমাদের অনেকের ধারণা রয়্যাল এনফিল্ড ইন্ডিয়ার একটা কোম্পানি। ব্যাপারটা হচ্ছে 1949 সালে রয়্যাল এনফিল্ড ভারতের মাদ্রাস সিটিতে তাদের একটি ফ্যাক্টরি বিল্ড আপ করে। সেই সময় ভারত সরকার বর্ডার এলাকায় পাহারা দেওয়ার জন্য কিছু হাই স্পিড আর লো মেনটেন্যান্সের গাড়ির কথা ভাবছিলেন। সেই সুযোগে ভারতে মিলিটারি থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে রয়্যাল এনফিল্ড হয়ে যায় এক বিশ্বস্তের নাম। এরপর 1955 সালে রয়্যাল এনফিল্ড মাদ্রাস মোটরসের সাথে জয়েন্ট ভেঞ্চারে এনফিল্ড ইন্ডিয়া প্রতিষ্ঠা করে, যাতে রয়্যাল এনফিল্ডের বাইকগুলা ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচার করা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে, স্বাধীনতার পর থেকে যেহেতু রয়্যাল এনফিল্ড ইন্ডিয়ার বাজারে খুব সুনামের সাথে ব্যবসা করে আসছে, সেই জন্যই ইন্ডিয়ানরা গর্বের সাথে প্রচার করে যে রয়্যাল এনফিল্ড একটি ইন্ডিয়ান কোম্পানি। সো গাইস, রয়্যাল এনফিল্ড ভারতের বাজারে এন্ট্রি থেকে শুরু করে আজ পর্যন্ত টিকে থাকার লড়াইটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা গল্প। আর এই গল্পটা আপনাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ খুব সুন্দর করে ডিটেলে শেয়ার করব। আর তার জন্য আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। সো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যে যেখান থেকেই দেখছেন জাহিস আল্টারনেশনকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই জাহিস আল্টারনেশনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।